বিশ্বজুড়ে এখন ভয়াবহ রূপ করোনা ভাইরাস সংক্রমণের। কোভিড-19-এ কমছেই না মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছে সৌমিত্র শুভ্র। ঈদের দিন দেশে করোনা পরীক্ষা হয়েছে স্বাভাবিকের প্রায় অর্ধেক। রোগীও শনাক্ত হয়েছে কম, তবে পরীক্ষার অনুপাতে শনাক্তের হার বেড়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে 1166 জন। নমুনা পরীক্ষা করা হয়েছে 5407টি। সন্দেহভাজনদের নমুনার প্রায় 21.56% পজিটিভ। এ সময় মারা গেছে এক শিশুসহ 21 জন। মৃত্যুবরণকারীদের মধ্যে 14 জনই পুরুষ, নারী 7 জন। একজন বাসায় মারা গেলেও বাকি 20 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। নাসিমা সুলতানা জানান, সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 36,751। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 245 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 7,579 জন। আমাদের ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে, অনেক মানুষের চলাচল বেড়ে যাবে। যারা শহর থেকে গ্রামে গিয়েছিলেন, আবার তারা গ্রাম থেকে শহরে ফিরবেন। প্রত্যেকেই মাস্ক ব্যবহার করবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন এবং মাস্কটা সঠিক উপায়ে পরতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নীলুফার মঞ্জুর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় নীলুফার মঞ্জুরের মৃত্যু হয়। নীলুফার মঞ্জুর বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহির সহধর্মিণী। এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহি নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত। বাসায় তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে পরিবার। নীলুফার মঞ্জুর 1974 সালে ইংরেজি মাধ্যমের স্কুল সানবিমস প্রতিষ্ঠা করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 30 নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর মাঝহারুল ইসলাম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সপ্তাহখানেক আগে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মাঝহারুল ইসলামকে। সেখানে নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। আবারও করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। মাঝহারুল ইসলাম চৌধুরী সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। যুক্তরাষ্ট্রে করোনায় 1 লাখ ছাড়ালো প্রাণহানি, যা বিশ্বে মোট মৃত্যুর প্রায় 30%। দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে নিউ ইয়র্কবাসী। শহরটিতেই প্রাণ গেছে 29,000 জনের, যা এককভাবে স্পেন এবং ফ্রান্সের চেয়েও বেশি। তবে ধীরে হলেও কিছুটা কমতে শুরু করেছে প্রাণহানি। গেল 29 ফেব্রুয়ারি প্রথম মৃত্যু দেখে ওয়াশিংটন। সেই সংখ্যা 3,000-এর ঘরে পৌঁছতে সময় নেয় দীর্ঘ 1 মাস। এরপর এপ্রিল থেকে জ্যামিতিক হারে বাড়তে থাকে সেই সংখ্যা। 7 এপ্রিল 15,000 থেকে 50,000-এ পৌঁছতে লাগে মাত্র 16 দিন। তার 1 মাস পর সেই সংখ্যা এখন ছাড়িয়েছে লাখের কোটা। মৃত্যুর দিক থেকে নিউ ইয়র্কের পরে রয়েছে নিউ জার্সি, ম্যাসাচুসেটস, মিশিগান। এদিকে বিশ্বজুড়ে প্রাণহানি এখন 3.5 লাখ ছুঁই। আক্রান্ত প্রায় 56 লাখ মানুষ। সোমবার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 90,000-এর বেশি। এদিন সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে, মারা গেছেন 800-এর বেশি মানুষ। এছাড়া স্পেনে মৃতদের স্মরণে 10 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে কর্মরত প্রবাসী চিকিৎসক ডাক্তার ফেরদৌস খন্দকার। ডাক্তার ফেরদৌস খন্দকার, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। আপনারা লড়াই করছেন দীর্ঘদিন ধরে এই করোনা ভাইরাসের সঙ্গে। যুক্তরাষ্ট্রে আজ মৃতের সংখ্যা 1 লাখ ছাড়ালো। ভয়াবহ এই পরিস্থিতির মধ্যে আসার খবর হলো গত কয়েকদিন ধরে কমছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে যে মৃত্যুর মিছিল শুরু হয়েছিল 2.5 মাস পরে, দীর্ঘ 2.5 মাস পরে আমরা এটি দেখলাম যে একটি স্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু এর মধ্যে আমরা এতগুলো মানুষকে হারালাম। কিন্তু কেন হারালাম সেটিও একটি প্রশ্ন। আসলে যুক্তরাষ্ট্রের মানুষ সংখ্যাও তো অনেক, তার মধ্যে এই মৃত্যুর মিছিল বেশি হয়েছে নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে, কারণ এই সমস্ত জায়গাগুলোতে মানুষগুলো খুব একসাথে থাকে, যার কারণে কমিউনিটি ট্রান্সমিশন অনেক বেশি হয়েছে। এবং এই সমস্ত জায়গাগুলোতে অনেক বয়োবৃদ্ধ মানুষরা আছেন যারা নানাবিধ রোগে আক্রান্ত। তারা যখন হাসপাতালে গিয়েছে, দেখা গিয়েছে যে যারা লাইফ সাপোর্টে ছিল তাদের মধ্যে প্রতি 10 জনে 9 জনই আসলে ফেরত আসতে পারেনি। যদিও এর মধ্যে সুখবর হচ্ছে যে কমিউনিটি ট্রান্সমিশন এই নিউ ইয়র্কে এই মুহূর্তে
খুবই কম। আমরা কমিউনিটিতে তেমন একটি নতুন রোগী দেখা যাচ্ছে না, যদিও নতুন রোগী অন্যান্য স্টেটে দেখা যাচ্ছে। যারা এই সামাজিক দূরত্বের বিষয়টি মানছেন না, তাদের মধ্যে এখন বেশি দেখা দিচ্ছে। তবে কমিউনিটির মধ্যে এটি খুব ভালো খবর। আপনি বলছেন ঘনবসতি একটি কারণ হতে পারে, এবং সব মিলিয়ে যেহেতু মানুষ একটু কাছাকাছি থাকে এই শহরগুলোয়, অর্থাৎ মানুষের ইন্টারাকশন একটু বেশি হয়, ফলে ঝুঁকিটাও বেশি। এর বাইরে স্বাস্থ্য ব্যবস্থা, অর্থাৎ নিউ ইয়র্কের স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা কি কোনোভাবে অসহায় হয়ে পড়েছিল করোনা ভাইরাসের সামনে, অন্তত প্রথম দিকটায়? জি, স্বাস্থ্য ব্যবস্থা একদম প্রথম থেকে শেষ পর্যন্তই অসহায় ছিল। এটি একদম সামনে থেকে আমরা দেখেছি। প্রস্তুতিতে ঘাটতি ছিল। আর তাছাড়া প্রস্তুতি ভালো থাকলেও আপনি কি করবেন? যখন ধারণ ক্ষমতার চেয়ে 5 গুণ বেশি রোগী থাকে, তখন আসলে পৃথিবীর কোনো স্বাস্থ্য ব্যবস্থাই কাজ করবে না। যেটি নিউ ইয়র্কের ক্ষেত্রে বা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে করেনি, সেটি আমরা একদম হাতে গুনে দেখেছি। আক্রান্তদের চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রে সাধারণত কোন ওষুধগুলো ব্যবহারে বেশি সাফল্য পাওয়া যাচ্ছে? আচ্ছা, হাইড্রোক্সিক্লোরোকুইন আমাদের এখানে প্রথম দিককার চয়েস ছিল, কিন্তু আসলে গত 1 মাস ধরে আমরা এটির ব্যাপারে কোনো ইন্টারেস্টই দেখাচ্ছি না। তবে হাসপাতালগুলোতে রেমডেসিভির কে প্রেফার করা হচ্ছে অ্যাজ দ্য ফার্স্ট লাইন, যখন রোগী ইন্ডিকেশন গুলো পূর্ণ করে। এছাড়া এমন কোনো ওষুধ নেই যেটি একমাত্র এটির ক্ষেত্রে কাজ করবে। আপনারা জানেন যে অ্যাজিথ্রোমাইসিন এবং ডক্সিসাইক্লিন সেটি প্রদাহ নিরোধক হিসেবে ব্যবহৃত হয়, সেটি সত্য। এছাড়াও ইন্টারলিউকিন প্রতিরোধক ব্যবস্থা আছে, স্টেরয়েড ঔষধ আছে, এগুলো ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন ধাপে এটি ব্যবহার হয়, কিন্তু আউট পেশেন্ট বহির্বিভাগে আসলে ব্যবহার হয় এরকম কোনো ওষুধ এখন তৈরি হয়নি। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই জনাব ফেরদৌস খন্দকার, সেটি হচ্ছে এই প্যান্ডেমিকে অন্যান্য সময় যেটি আমরা দেখেছি, নানা সংকটের সময় যুক্তরাষ্ট্র অনেক জায়গাতেই সামনে থেকে পথ দেখিয়েছে বা নেতৃত্ব দিয়েছে। এই জায়গাটিতে যুক্তরাষ্ট্র রাষ্ট্র হিসেবে একটা ব্যর্থতার জায়গা তো নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে। অর্থাৎ এই যে এই মহামারী, এই বৈশ্বিক মহামারী কি তাহলে আমাদের যেই বৈশ্বিক ধারণা, অর্থাৎ সেটি চিকিৎসার ক্ষেত্রে বলি, সেটি বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে বলি, সেটিকেও খানিকটা প্রভাবিত করছে বলে আপনি মনে করেন? জি জি জি, আমি এটি বিশ্বাস করি। আসলে প্রস্তুতি, আপনি খেলা শুরুর প্রথমেই যদি 5টি গোল খেয়ে যান, আপনি যত চেষ্টাই করেন, আপনি সেই খেলায় আপনি ড্রও করতে পারবেন না। যেটি নিউ ইয়র্কে বা ইউএসএ তে হয়েছে, যে আমরা ধরে নিয়েছিলাম এটি আসবে না, কিন্তু আমরা ধরে নেবার আগেই কমিউনিটির মধ্যে এইটি হাজার হাজার মানুষ ছিল। যেই কারণে আমরা যখন প্রস্তুতি নিতে শুরু করলাম, তখন দেখা গেল যে আমাদের আসলে পুরোটাই ঘাটতি ছিল। প্রথম দিক থেকেই আপনার সাপ্লাইজ লাইন একেবারে কম ছিল, পিপিই একেবারেই ছিল না। ওষুধের কথা ভুলেই গেলাম, কিন্তু এই বেসিক নিড গুলোতেই আমরা কিন্তু প্রথমেই আমরা ধরা খেয়ে গেলাম। কিন্তু যতক্ষণে আমরা তৈরি হবার জন্য রেডি হলাম, ততক্ষণে কিন্তু 2 মাস চলে গিয়েছে। আপনি চাইলেই মাস্ক, গ্লাভস, গাউন, পিপি এগুলো তৈরি করতে পারেন না ওভারনাইট। যেটি হয়েছে, আমরা এখনো সাফার করছি এটাতে। বুঝতেই পারছি, অর্থাৎ শুরুর ধাক্কাটা সামাল দিতে গিয়ে পরের দিকে এই ভোগান্তি দীর্ঘতর হয়েছে। আচ্ছা, আপনি বলছিলেন এবং আমরা কথাও বলছিলাম যে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার স্থগিত করা হয়েছে। আপনারাও বলছেন যে 1 মাস ধরে এটির প্রতি আগ্রহী দেখাচ্ছিলেন। রেমডেসিভিরের কথা আপনি বলছিলেন। এছাড়াও আরও কয়েকটি ওষুধের নাম তো নিশ্চয়ই জানেন বা আপনারা হয়তো ব্যবহারও করেছেন। ফেভিপিরাভি একটি ওষুধ আলোচনা এসেছে বাংলাদেশে। মূলত মোনাশ ইউনিভার্সিটি এই বিষয়টি নিয়ে এক ধরনের গবেষণাও করেছে, সেটি হচ্ছে আইভারম্যাকটিন এবং ডক্সিসাইক্লিন কথা আপনি বলছিলেন। যতদিন পর্যন্ত কোনো ডেডিকেটেড ভ্যাকসিন আবিষ্কৃত না হয় করোনা ভাইরাসের জন্য, ততদিন পর্যন্ত বিকল্প হিসেবে কোন ধরনের ওষুধকে আপনি প্রায়োরিটি দিবেন বা অগ্রাধিকার দেবেন বা এগিয়ে রাখবেন, ডাক্তার ফেরদৌস খন্দকার? আসলে দেখুন, এই যে স্ক্যাবো নামে যে ওষুধটি বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে বলে মনে হচ্ছে, এইটি আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি, মানুষের উপর বা কোনো প্রাণীকুলের উপর এখনো কোনো উপাত্ত নেই। হ্যাঁ, এটি ল্যাবরেটরিতে ব্যবহৃত হয়েছে, তার মানে এটি নয় যে আমরা এই রকম একটি রাসায়নিক পদার্থ মানুষের মুখে এখনই দিয়ে দিব। অনেক উপাত্ত আসতে হবে। তাহলে ভ্যাকসিন বা প্রতিষেধক আসার আগ পর্যন্ত এখন থেকে কি ব্যবহৃত হবে? এখানে স্বল্প এবং মাঝারি ঝুঁকিতে যেই মানুষগুলো আছে, যাদের লক্ষণ আছে স্বল্প এবং মাঝারি, তাদের আসলে লক্ষণ ভেদে চিকিৎসাটি দেওয়া হচ্ছে, এবং সাথে রেমডেসিভির যদি হাসপাতালে ভর্তি হচ্ছে সেই ক্ষেত্রে দেওয়া হচ্ছে, অথবা অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন সেটিও সাথে ব্যবহার করা হচ্ছে, যেন প্রদাহ নিরোধক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপর রক্ত পাতলা করার ওষুধও ব্যবহার হয়, সেটি ঝুঁকি ভেদে নির্ভর করছে। কিন্তু আইডিয়ালি বহির্বিভাগের জন্য তেমন ডেডিকেটেড কোনো ঔষধ এখনো পর্যন্ত বাজারে নেই।
এখনো পর্যন্ত চিকিৎসা মানে মূলত উপসর্গের চিকিৎসা। আপনাকে ধন্যবাদ ফেরদৌস খন্দকার, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন এবং সার্বিকভাবে আপনাদের যেই যুদ্ধ, যেই লড়াই, সেটির কোথাও না কোথাও আশার আলো নিশ্চয়ই দেখা যাবে, কোথাও না কোথাও সাফল্য নিশ্চয়ই আসবে। শুভকামনা রাখতে চাই। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। করোনা মহামারীর বিস্তার রোধে গৃহহীনদের জন্য বিশেষ প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় ভাসমান মানুষদের জন্য নির্দিষ্ট ক্যাম্পের ব্যবস্থা করেছে প্রশাসন। থাকছে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের সুবিধা। এতে স্বাস্থ্য ঝুঁকি অনেকটা কমবে বলে আশা প্রশাসনের। বাস্তুচ্যুত মানুষের মাধ্যমে করোনা বিস্তারের ঝুঁকি বাড়ায়, তাই সান ফ্রান্সিসকোর এই রাস্তায় বেষ্টনী দিয়ে নির্ধারণ করে দেয়া হয়েছে ক্যাম্পের জায়গা। প্রায় ৮০টি তাঁবুর ব্যবস্থাও হয়েছে সেখানে। নিয়ম মতো সরবরাহ করা হচ্ছে খাবার ও বিশুদ্ধ পানি। পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যবস্থাও আছে ক্যাম্পে। এখানে সেখানে তাঁবু গেড়ে কিংবা চাদর বিছিয়ে থাকতেন তারা। এর চেয়ে নির্ধারিত স্থানে কিছুটা নিয়ন্ত্রণে রাখা গেলে স্বাস্থ্য ঝুঁকি অনেকটা কমে যায়। স্বাভাবিক সময়ে শহরের বিভিন্ন রাস্তায় তাঁবু গেড়ে বাস করতেন গৃহহীন এসব মানুষ। ছিল পুলিশের আতঙ্ক। এখন নির্দিষ্ট ক্যাম্পে স্বাস্থ্য ঝুঁকি কিছুটা কমছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। প্রায় ভাসমানদের তাঁবু কেড়ে নিয়ে উচ্ছেদ করে পুলিশ। এতে যেখানে সেখানে আশ্রয় নিতেন তারা। এখন নির্দিষ্ট স্থানে অন্তত পরিচ্ছন্নতার সুযোগ পাচ্ছেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছেন। সান ফ্রান্সিসকোয় গৃহহীন মানুষের সংখ্যা প্রায় ৮,০০০। এর আগে ১৩০০ ভাসমান মানুষকে হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন। তবে সবার জন্য ৪ দেয়ালের নিরাপদ ঘর দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মেয়র। প্রশাসনের এমন দ্বিমুখী নীতিতে অসন্তুষ্ট ক্যাম্পের মানুষেরা। এখনো তো রাস্তাতেই আছি, তাই না? এখানে কেউ একজন আক্রান্ত হলে আমরা সবাই সংক্রমিত হব। আমাদের সুরক্ষা দিতে চাইলে দেয়াল দিয়ে আলাদা করে রাখতে হবে। এর আগে অ্যারিজোনা, ওরিগন সহ আরও কয়েকটি অঙ্গরাজ্যেও ভাসমানদের জন্য নিরাপদ আশ্রয় প্রকল্প চালু হয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। করোনা নিয়ে ফ্রান্সের সবশেষ তথ্য জানবো সহকর্মী আবু তাহিরের কাছ থেকে। তাহির, ফ্রান্সে আজকের কি অবস্থা? কোন কোন ধরনের প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে? জানেন ফ্রান্সের পর্যন্ত ফ্রান্সে মোট মৃত্যুবরণ করলেন ২৮,৫৩০ জন এবং মঙ্গলবার মানে আজকে পর্যন্ত ফ্রান্সে ১৫৫০ জন রোগী আছে যারা হাসপাতালে ইন্টেনসিভ কেয়ারে আছেন। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে কিন্তু ফ্রান্সে চিকিৎসকরা এবং পুরো ফ্রান্সের স্বাস্থ্যকর্মীরা কিন্তু আন্দোলনে আছেন। তার যদিও কিছুটা হলেও মানে বলতেই পারি যে অবশ্যই করোনা পরিস্থিতি উন্নতির দিকে। ইলদাফন্সের অনেকগুলো পার্ক কিন্তু খুলে, ইলদাফন্স বলতে বাংলাদেশি অধ্যুষিত এলাকা এবং বেশ বড় এলাকা, প্যারিস সহ যে এলাকাটি, সেখানে অনেকগুলো পার্ক কিন্তু খুলে দেওয়া হয়েছে, যদিও স্বাস্থ্যবিধি মেনে চলার এবং বিশাল সবচেয়ে কঠোর পদক্ষেপগুলো নিয়ে দেওয়া হয়েছে। তবে একটা বিষয় লক্ষ্য করেছি যে খুব যে স্বাস্থ্যবিধি মানছেন সবাই তা কিন্তু না। মানে রাস্তাঘাটে অনেকেই দেখছি যে মাস্ক পরছেন, গ্লাভস অনেকেই পরছেন না, অনেকে আবার মাস্কও পরছেন না। মাস্কের ব্যাপারে গত সপ্তাহে দেখছিলাম যে মাস্ক এমনভাবে রাস্তায় ফেলে রাখা হয়েছে যে এটা আর একটা দূষণের দিকে যাচ্ছিল, তখন জরিমানারও বিধিনিষেধ চালু করেছে সরকার। তাহির বলছেন, কিন্তু তাহিরের শেষ দিকের কথাগুলো আমরা শুনতে পাইনি। তবে তার কাছ থেকে আমরা জানছিলাম ফ্রান্সের সার্বিক করোনা পরিস্থিতি। তাহিরকে ধন্যবাদ জানাচ্ছি। মারাত্মক সংক্রামক কোভিড-১৯-এর চিকিৎসায় বিভিন্ন দেশে ম্যালেরিয়ার ওষুধ ব্যবহার সাময়িক বন্ধ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উপকারের বদলে ওষুধটিতে করোনা আক্রান্ত রোগীদের মৃত্যু ঝুঁকি বাড়ছে। সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করে চিকিৎসা বিজ্ঞান সাময়িকী ল্যান্সেট। কোভিড-১৯-এর চিকিৎসা আবিষ্কারে বিশ্বের বিভিন্ন দেশের সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার আপাতত স্থগিত থাকবে। করোনার চিকিৎসায় ওষুধগুলোর নিরাপত্তা তথ্য বিশ্লেষণ করা হবে। করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। একটা বিরতিতে যাচ্ছে, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন।
স্বাগত, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গুলশানের বাসভবন ফিরোজায় সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে এ তথ্য জানান তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় তিনি জানান, খালেদা জিয়া বর্তমান করোনা পরিস্থিতিতে রাজনীতি নিয়ে ভাবছেন না। বিএনপি চেয়ারপারসন কঠিন এই সময়ে দলীয় নেতাকর্মীদের আরও বেশি করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বলেন, মানুষ বাঁচলে রাজনীতিও টিকে থাকবে। মাহবুবউদ্দিন খোকন জানান, করোনা পরিস্থিতিতে খালেদা জিয়া এখনও চিকিৎসা গ্রহণ শুরু করতে পারেননি। তার শারীরিক জটিলতাগুলো আগের মতোই আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে চিকিৎসা নেওয়া শুরু করবেন বিএনপি চেয়ারপারসন। এর আগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পার্থক্য শুধু উনি বাসায় আছে পর্যন্ত, বা ট্রিটমেন্ট, বেসিক ট্রিটমেন্ট শুরু করতে পারে নাই। তো এই যে করোনা পরিস্থিতি উন্নত না হলে হাসপাতালে যাওয়াতে এখন ঝুঁকিপূর্ণ। করোনা বসছে নিয়ে উনি উদ্বিগ্ন। মানে কত হলে যে মানুষ বাঁচতে সে রাজনীতি, আগে মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ নয়। গত 24 ঘন্টায় নতুন করে পুলিশের 152 জন সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বাহিনীতে মোট করোনা আক্রান্ত 4053 জন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তর জানায়, এ পর্যন্ত পুলিশের করোনায় আক্রান্ত হওয়া 1119 জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের অনেকে কাজেও যোগ দিয়েছেন। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি 1 জন, পুলিশ সুপার 8 জন, অতিরিক্ত পুলিশ সুপার 19 জন, সহকারী পুলিশ সুপার 20 জন, ইন্সপেক্টর 98 জন সহ বাকিরা এসআই, এএসআই ও কনস্টেবল। আক্রান্তদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সহ দেশের বিভিন্ন পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। করোনায় এখন পর্যন্ত পুলিশের এক পরিদর্শক সহ 14 জন মৃত্যুবরণ করেছেন। দেশের 50 শয্যা ও তদূর্ধ্ব সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সমূহে কোভিড ও নন কোভিড রোগীদের সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত কয়েকদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, 50 বা তার বেশি শয্যা বিশিষ্ট সকল হাসপাতালে কোভিড ও নন কোভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা চালু করতে হবে। দেশে এখন 36,751 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে। চট্টগ্রামের আরও 2টি হাসপাতালকে কোভিড-19 হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এগুলো হলো ইম্পেরিয়াল হাসপাতাল এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তত্ত্বাবধানে এই হাসপাতাল দুটি পরিচালিত হবে বলে জানানো হয়েছে। শিগগিরই সকল আনুষ্ঠানিকতা শেষে হাসপাতাল দুটিতে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে। কঠিন এক সময়ে দাঁড়িয়ে গোটা পৃথিবী। এই কঠিন সময়কে জয় করবার জন্য কিছু মানুষ হাসি মুখে নিরলস কাজ করে চলেছেন। অভিবাদন এইসব সম্মুখ যোদ্ধাদের। প্রতিটি হাসি অমূল্য। প্রেজেন্টেড বাই পেপসোডেন্ট। কঠিন সময়ে হাসি মুখে কাজ করে যাচ্ছেন ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। ভয় জয় করে মানব সেবায় নিয়োজিত আছেন সম্মুখ যোদ্ধারা। তারা বলছেন, এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে থাকাটাই বড় আনন্দের, সুখের। এসব সম্মুখ যোদ্ধার খোঁজ নিয়েছেন সহকর্মী নাজমুল সাইদ, ছবি তুলেছেন জিয়াদ ইসলাম। অদেখা শত্রুর বিরুদ্ধে লড়াকু সৈনিক স্বাস্থ্যকর্মীরা। তারাই এখন ভরসার শেষ আশ্রয়স্থল। করোনাক্রান্ত মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে তুলছেন প্রতিনিয়ত। এতেই আনন্দিত তারা। জীবনের ঝুঁকি নিয়ে কোভিড-19-এর বিরুদ্ধে লড়ছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। ঈদের ছুটিতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদের আনন্দ তাদেরকে কোনোভাবেই ছুঁতে পারেনি। তারা বলছেন, মানব সেবাই বড় ধর্ম, বড় আনন্দ। আবুল কালাম আজাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকর্মী। ঈদের দিনই ছিল তাদের বিবাহবার্ষিকী। তার কাছে মানব সেবাটাই এবারের উদযাপন। যখন অসুস্থ হয়ে যায় তখন সে পৃথিবীতে মনে করে এই বুঝি চলে যাচ্ছে। তাকে যদি একটু কাছে এসে আমরা যদি একটা ডাক্তার দেখে দিতে পারি বা একটা টেস্ট করার জন্য ধরে নিয়ে এসে ডাক্তারকে টেস্ট করার জন্য ল্যাবে দিতে পারি, নিজের কাছে অনেক ভালো লাগে। বলতে গেলে চিকিৎসক, নার্স সহ সব স্বাস্থ্যকর্মীরই অবস্থায় এখন একরকম। পরিবার পরিজন রেখে পাশে থাকছেন রোগীদের সুস্থতায় খুঁজছেন নিজেদের আনন্দ। সবাই যেভাবে পরিবারের সাথে ঈদ করছে, আমাদেরও ইচ্ছা করে, কিন্তু মানুষের কষ্ট, দুর্ভোগ এই সময়ে আসলে এটাকেও আমার একটা পরিবারই মনে হয়। মানুষকে যে সেবাটা দিতে পারছি সেটার জন্য আসলে
নিজের মধ্যে যে প্রাপ্তিটা কাজ করতেছে সেটা আসলে অনেক বেশি। আজকে ঈদের পর দিন ডিউটি করছি 12 ঘন্টা। আলহামদুলিল্লাহ ওয়ার্ডে সব রোগীদের ভালো দেখতে পেরে ভালোই লাগছে। রোগীদের পাশে থেকে রোগীদের সেবা করে প্রকৃত যে আনন্দ বা সুখ সেটা আমরা পেয়েছি। রোগী সেবায় যারা ঈদ পার করছেন, আগামীতে করোনামুক্ত বাংলাদেশে স্বজনদের সাথে ঈদ উদযাপন করবেন, এমন প্রত্যয় ছিল সম্মুখ যোদ্ধাদের কণ্ঠে। সামনের বার আমরা নতুন বাংলাদেশ, করোনামুক্ত বাংলাদেশে ঈদ উদযাপন করব। আগামীতে আমরা পরিবার পরিজনকে নিয়ে ঈদের সুখ শান্তি উপভোগ করব। মহামারীতে ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের ভূমিকা সবসময় মনে রাখবে বাংলাদেশ। শ্রদ্ধা, ভালোবাসা করোনার বিরুদ্ধে সম্মুখ যোদ্ধাদের প্রতি। জাতির এই ক্রান্তিকালীন সময়ে করোনা রোগীর সেবায় আমরা নিজ নিজ কর্মস্থলে যথারীতি স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আরেকটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। দেশে দেশে লকডাউন শিথিলের ফলে নিশ্চিত হয়ে উঠছে দ্বিতীয় দফায় করোনা মহামারীর শঙ্কা। হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। নতুন করে ভাইরাসের বিস্তার রোধে বিশেষভাবে যুক্তরাষ্ট্র আর ইউরোপের সব দেশকে জোরদার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি। পরামর্শ দিয়েছে নজরদারি আর করোনার টেস্টের পরিসর বাড়ানোর। প্রকোপ কমে আসায় মহামারীতে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে খুলে যাচ্ছে মসজিদ, গির্জা, সিনাগগ সহ সব ধরনের ধর্মীয় স্থাপনা। শারীরিক দূরত্বের বিধিনিষেধ মেনে সোমবার থেকে ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় উপাসনালয়গুলোতে সীমিত আকারে এবং শর্ত সাপেক্ষে চলছে প্রার্থনা। যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের দেশগুলোতেও করোনায় প্রাণহানি এখন অনেকটা নিম্নমুখী। শারীরিক দূরত্বের নির্দেশনা থাকলেও দেশগুলোতে লকডাউন এখন নেই বললেই চলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, প্রথম ধাক্কা কেটে গেলেও নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। নতুন সংক্রমণ আর মৃত্যু কমে যাওয়া মানে এই নয় যে সামনের দিনেও তা অব্যাহত থাকবে বা মহামারী শেষের দিকে, বরং অচিরেই দ্বিতীয় দফায় মহামারী শুরু হতে পারে। এটা পুরো পৃথিবীকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়ার সব দেশকে সমন্বিতভাবে স্বাস্থ্য সতর্কতা ও অন্যান্য ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে মহামারীর নতুন কেন্দ্রস্থল দক্ষিণ ও মধ্য আমেরিকায়। সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় জুন পর্যন্ত লকডাউন বাড়িয়েছে পেরু। ছোঁয়াচে ভাইরাসের বিস্তার আরও বাড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কলম্বিয়া। বেড়াতে এসে ব্রাজিলে আটকে গেছি মহামারীর কারণে। নিজের দেশেই ফিরতে পারছি না, বিমানবন্দরেই থাকতে হচ্ছে, কারণ অন্য কোথাও থাকার জায়গা আর পয়সা কোনোটাই নেই। ত্রাণ হিসেবে খাবার পাচ্ছি, কিন্তু থাকতে হচ্ছে বিমানবন্দরেই। দক্ষিণ আমেরিকায় মহামারীর কেন্দ্র সাও পাউলো। এখানে এভাবে থাকা মানে আমাদের জীবনও ঝুঁকিতে পড়া। মেক্সিকোতে রাজধানীর হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার 80% ছাড়িয়ে গেছে করোনা রোগীর সংখ্যা, কিন্তু লকডাউনের বালাই নেই। অর্থনৈতিক বিপর্যয় কাটাতে প্রেসিডেন্টের $400 কোটি ব্যয় সংকোচন নীতিমালার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ইকুয়েডরের বিভিন্ন শহরে। নুজহাত কামাল, যমুনা নিউজ। করোনা ভাইরাসের সংক্রমণের দিক থেকে বিশ্বের 10ম দেশ এখন ভারত। গেল এক সপ্তাহে প্রতিদিন দেশটিতে আক্রান্ত হয়েছেন গড়ে 6,000-এর বেশি মানুষ। মোট সংক্রমণ শনাক্ত হয়েছে 1,46,000-এর বেশি। এ পর্যন্ত মারা গেছেন প্রায় 4,200 জন। গেল 24 ঘন্টাতেই মৃত্যু হয়েছে 150-র বেশি। সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি হয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, দিল্লিতে। এপ্রিল থেকেই দ্রুত ছড়াতে শুরু করে ভাইরাসটি। এ পর্যন্ত দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফেরা করোনা রোগীর সংখ্যা 61,000-এর বেশি। করোনার প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু করল মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান নোভাভ্যাক্স। অস্ট্রেলিয়ায় মঙ্গলবার 6 জন স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হবে ভ্যাকসিনটি। প্রথম ধাপের পরীক্ষা সফল হলে দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু হবে 2 মাসের মধ্যে। বলা হচ্ছে কার্যকারিতা প্রমাণিত হলে শুধু কোভিড-19 নয়, সার্সধর্মী সব রোগেই প্রতিষেধকের কাজ করবে ওষুধটি।
কোভিড-19-এর প্রতিষেধক আবিষ্কারে চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে চলছে অর্ধশতাধিক গবেষণা। পরীক্ষামূলক পর্যায়ে অন্যতম আলোচিত নোভাভ্যাক্সের NVX-CoV2373। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে প্রতিষেধকটির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে মার্কিন বায়োটেক নোভাভ্যাক্স। প্রথম ধাপের পরীক্ষার অংশ হিসেবে 130 জন স্বেচ্ছাসেবকের মধ্যে টিকা দেয়া হবে 6 জনকে। মানব দেহে টিকাটির নিরাপত্তা প্রমাণে জুলাইয়ে বড় পরিসরে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। প্রোটিনের আবরণের মাধ্যমে কোষের সাথে আটকে থাকে ভাইরাসটি। এই আবরণ তৈরি করা জিনের ব্লুপ্রিন্ট নিয়ে মানবদেহে আবরণটির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা হবে। এতে ভাইরাসটি বংশবৃদ্ধি করতে পারবে না। কোভিড-19 সহ সার্স-ধর্মী সব রোগ ঠেকানোর মতো প্রতিষেধক তৈরি আমাদের লক্ষ্য। প্রায় 200 ধরনের করোনা ভাইরাস প্রাণীদেহে ছড়াতে সক্ষম। এর মধ্যে মানবদেহে ছড়াতে পারে 7টি, যার অন্যতম সার্স বা কোভিড-2 এবং কোভিড-19। এসব ভাইরাস থেকে সৃষ্ট সব রোগের সাধারণ প্রতিষেধক তৈরিতে মানবদেহে অ্যান্টিজেন কেন্দ্রিক ইমিউন রেসপন্স কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়েই গবেষণা করছে নোভাভ্যাক্স। গবেষণার জন্য স্বাস্থ্যবান মানুষ বেছে নিয়েছি আমরা, যাদের অসুখ বিসুখের তেমন রেকর্ড নেই। কোভিড-19-এও এদের কেউ আক্রান্ত হয়নি। ক্লিনিক্যাল ট্রায়ালে প্রাণীদেহে স্বল্প ডোজে NVX-CoV2373 প্রয়োগে কোভিড-19-এর বিরুদ্ধে কার্যকারিতার প্রমাণ মিলেছে। মানবদেহে প্রয়োগের ক্ষেত্রেও একই ফল মিললে 2021 সালের মধ্যে 150 কোটি ডোজ বাজারে ছাড়তে পারবে নোভাভ্যাক্স। এর আগে হিউম্যান ট্রায়ালের প্রথম ধাপে সাফল্য নিশ্চিত হওয়ায় জুলাইয়েই পরীক্ষার পরবর্তী ধাপ শুরু করার ঘোষণা দেয় আরেক মার্কিন বায়োটেক মডার্না। নুসহাত কামাল, যমুনা নিউজ। করোনায় বদলে যাচ্ছে রেস্তোরাঁ ব্যবসার ধরন। ভোজনপ্রেমীদের টানতে পুরো পরিবেশটাই বদলে ফেলতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। করোনা সংক্রমণ রোধে থার্মাল স্ক্যানার বসানোর পাশাপাশি অতিথিদের সরবরাহ করা হচ্ছে স্যানিটাইজার, মাস্কের মতো সুরক্ষা সামগ্রী। শারীরিক দূরত্ব নিশ্চিতে রয়েছে নানামুখী ব্যবস্থা। করোনা মহামারীতে রেস্তোরাঁর খাবারের স্বাদ অনেকটাই ভুলতে বসেছেন ভোজন প্রেমীরা। তবে কোভিড-19-এর ভয় কাটিয়ে তাদের রেস্তোরাঁমুখী করতে নানা উদ্যোগ নিচ্ছেন মার্কিন ব্যবসায়ীরা। তারা বলছেন, অতিথিদের জন্য খাবার নিশ্চিতের আগে জোর দেয়া হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে। রেস্তোরাঁয় প্রবেশের আগেই পরীক্ষা করা হচ্ছে শরীরের তাপমাত্রা। ভিতরে ঢোকার সময় সবাইকে থার্মাল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। কারো শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকলে তাকে ঢুকতে দেয়া হচ্ছে না। সরকারি সব বিধিনিষেধ মেনেই রেস্তোরাঁ চালানোর পরিকল্পনা নিয়েছি আমরা। শুধু তাই নয়, শারীরিক দূরত্ব নিশ্চিতে প্রতিটি টেবিলের মাঝে প্লাস্টিকের পার্টিশন বসানো হয়েছে, কমানো হয়েছে আসন সংখ্যাও। এছাড়া খাবারের প্লেট এবং গ্লাসগুলো ভাইরাস মুক্ত রাখতে মোড়ানো হয়েছে প্লাস্টিকের আবরণে। মাস্ক পরে কাজ করা এবং কথা বলাটা বেশ কষ্টের, তাই এই ক্যাপের ব্যবহার শুরু করেছি আমরা। এছাড়াও সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এই রেস্তোরাঁটিতে। তাকিয়ে দেখেন, সব জায়গায় সতর্কতামূলক স্টিকার লাগানো হয়েছে। যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, করোনায় দেশটিতে সবচেয়ে বেশি বেকার হয়েছেন রেস্তোরাঁ কর্মীরা। গেল এপ্রিলে এ খাতে বেকারের তালিকায় নাম লিখিয়েছেন 55 লাখ মার্কিনি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আরেকটা বিরতি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আবারও, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। দর্শক, আমরা করোনা আপডেটের আগের একটি অংশে কথা বলছিলাম ফ্রান্সের সার্বিক বিষয় নিয়ে এবং আমাদের সহকর্মী আবু তাহির যুক্ত হয়েছিলেন, তিনি আবার যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। এবার আমরা একটু ইউরোপের সার্বিক পরিস্থিতি জানতে চাই। তাহির, ইউরোপের দেশগুলোতে ধীরে ধীরে শিথিল হচ্ছে লকডাউন, আক্রান্ত এবং মৃতের সংখ্যাও কমছে, ধীরে হলেও কমছে। কিন্তু WHO কিন্তু হুঁশিয়ারি জানিয়েছে যে যদি এই লকডাউন শিথিলের সময়টায় নজরদারি ঠিকমতো করা না হয় এবং অন্যান্য উদ্যোগগুলো ঠিকমতো নেওয়া না হয়, তাহলে দ্বিতীয় দফায় করোনা আঘাত হানতে পারে ইউরোপে। এই হুঁশিয়ারির পর বা এই সতর্কবার্তার পর কোনো ধরনের প্রতিক্রিয়া কি দেখা গেছে, বা রাষ্ট্রগুলোর তরফে কোনো উদ্যোগ কি আপনাদের চোখে পড়েছে? এরপরে দ্বিতীয় দফায় যাতে করোনা মহামারী বিস্তার না ঘটাতে পারে সেই জন্য কোনো উদ্যোগ কি তারা নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে ইউরোপের পরিস্থিতি স্বাভাবিকভাবেই অনেকটা উন্নতির দিকে, তবে একটা বিষয় এখানে
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইউরোপের কোনো সরকার প্রধানই কিন্তু সমালোচনার বাইরে এই মুহূর্তে নেই। আপনি যদি স্পেন, পর্তুগাল বা ফ্রান্সের কথা বলেন, ফ্রান্সের অবস্থা তো বিশেষ করে ফ্রান্সের বিরোধী দল সরকারকে বিভিন্নভাবে সমালোচনার মধ্যে রেখেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি দেখেছেন যে বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে পিঠ দেখিয়ে বেলজিয়ামের স্বাস্থ্য কর্মীরা তারা প্রতিবাদ জানিয়েছেন। ফ্রান্সেও প্রত্যেক দিনই কিন্তু প্রতিবাদ চলছে, বিশেষ করে স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদ করে যাচ্ছেন। এখানে যে বিষয়গুলো বলা হয়েছে যে সামাজিক সুরক্ষা বা সামাজিক নিরাপত্তার কথা, এটি কিন্তু অনেকাংশেই ফলো করছেন না জনসাধারণ। বিশেষ করে সমুদ্রগুলো বা সি বিচগুলো খুলে দেওয়া হয়েছে, শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে। অনেকে আবার বলছেন যে সামাজিক দূরত্ব আসলে কতটাই বা মেনে চলা সম্ভব। দেখা গেছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে একটা দোকানে বা একটা প্রতিষ্ঠানে লাইন চলে গেছে রাস্তার মধ্যে। তখন কি হলো, 1 মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব হলো না, আরেকটু কাছে আসলেন। মানে দিন দিন এমন একটা পরিস্থিতি আসতেছে যে আমি যদি ফ্রান্সের কথা বলি বা আমার শহরের কথা বলি, মনে হবে যে এখানে কোনো করোনাই ছিল না, এরকম একটা পরিবেশ আসলে সৃষ্টি হয়েছে এবং এটাই সত্য। আর আপনি যেটি বলছিলেন যে সামাজিক সুরক্ষার বিষয় এবং বিশেষ করে স্বাস্থ্যসেবা, আমরা জানি যে ইউরোপের স্বাস্থ্যসেবা আসলেই উন্নত। তারপরেও আমরা দেখেছি বেলজিয়াম, ফ্রান্স, ইতালি প্রত্যেকটা দেশেই কিন্তু সরকার প্রধানরা বা স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু সমালোচনার মুখে পড়েছেন এবং প্রতিদিনই কিন্তু তারা সেই সমালোচনা সহ্য করে যেতে হচ্ছে। আরেকটা বিষয়, স্কুলগুলো যে খুলে দেওয়া হয়েছে, অধিকাংশ দেশেই কিন্তু বাচ্চারা স্কুলে যাচ্ছে না এবং আপনি জানেন যে সামার অলরেডি মানে সামার যে ভ্যাকেশনটা সেটা চলে এসেছে আগস্টে। তার মানে হচ্ছে কি আগামী সেপ্টেম্বর পর্যন্ত এখানকার পড়ালেখা স্বাভাবিক হচ্ছে না। তবে বাসার মধ্যে অনলাইনে তারা বেশ তদারকি করছেন, স্কুল থেকে প্রত্যেক দিনই ক্লাস করানো হচ্ছে। এই বিষয়টি অত্যন্ত স্বাভাবিক বলা চলে। আর আরেকটা বিষয় যে অর্থনীতির যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, স্বাভাবিকভাবেই ইউরোপের অর্থনীতি এখন ধসের পথে, এটা বলার সন্দেহের বাইরে। কিন্তু দেখা গেছে যে অর্থনীতির চাকা সচল করার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান বা রেস্টুরেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কিন্তু স্বাভাবিকভাবে খুলে দেওয়ার চেষ্টা করছে সরকার। যদিও মানে হাজার হাজার লোক কর্মহীন হবেন, অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে। আমরা দেখেছি ফ্রান্সে একটা বড় ফার্নিচার প্রতিষ্ঠান এরিনা নাম, তারা কিন্তু ঘোষণা দিয়ে দেউলিয়া হয়েছে এবং শুধুমাত্র সুবিধাজনক অবস্থানে আছে ছোট প্রতিষ্ঠানগুলো যেগুলোর পুঁজি কম এবং তাদেরকে কিন্তু সরকার বিভিন্নভাবে সহযোগিতাও করছে। অপরদিকে যে বড় প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে হোটেল, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল কারখানা, বড় শিল্পগুলো, তারা কিন্তু বেশ সমস্যার মধ্যেই আছেন এবং দেখা গেছে যে একটা বড় প্রতিষ্ঠানকে স্বাভাবিক করতে গেলে সরকারের যে অবস্থান, সেই অবস্থান এই মুহূর্তে অনেক সরকারই কিন্তু হিমশিম খাচ্ছেন। তাহির, অর্থাৎ ইউরোপের দেশভেদে বা সার্বিকভাবে রাজনীতিভেদে ইউরোপের সরকারগুলো এক ধরনের সংকটের মুখে আছে, সেটি বুঝতে পারছি। ঐক্যবদ্ধভাবে যদি ইউরোপের কথা জানতে চাই অর্থাৎ ইইউর কথা জানতে চাই, একটা যে জোট, একটা যে রাজনৈতিক এবং অর্থনৈতিক বোঝাপড়া ইউরোপের দেশগুলোর মধ্যে, যদিও ব্রিটেন বেরিয়ে গেছে, এর বাইরে যে দেশগুলো রয়েছে প্রায় সবগুলো দেশ, তো তাদের ক্ষেত্রে আসলে এই ঐক্যটা কতখানি জোরদার আছে বলে আপনি মনে করেন? করোনা ভাইরাস কি ঐক্যে কোনো রকমের ফাটল ধরালো কিনা, কোনোভাবে ঐক্যকে দুর্বল করলো কিনা, দুর্বলতর করলো কিনা, আপনার কি মনে হয়? দেখেন, একটা বিষয়, করোনা ভাইরাস দিন আগে তারা সময় পার যদিও আছে, তবে আমরা দেখেছি তাহির, আবারও খানিকটা জটিলতা সম্ভবত অডিওতে বিঘ্ন ঘটল সংযোগে, ফলে স্টুডিওতে ফিরে আসতে হচ্ছে। আবু তাহির, ধন্যবাদ জানবেন আপনি। সহকর্মী আবু তাহির আমাদের সঙ্গে ফ্রান্স থেকে যুক্ত হয়েছিলেন, কিন্তু শেষ দিকে খানিকটা ত্রুটির কারণে, যান্ত্রিক ত্রুটি, ফলে তার কথাগুলো শুনতে পাচ্ছিলাম না আমরা। করোনা সংকটে সরকারের প্রশংসিত কার্যক্রমে বিএনপি নেতিবাচক তীর ছুঁড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি বলেন, ঈদের দিনও বিএনপির মুখের বিষ থেকে রেহাই পায়নি জনগণ। সরকার একদিকে করোনা সংক্রমণ রোধ ও অন্য আক্রান্তদের চিকিৎসা করছে, অন্যদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় পূর্ণ মনোনিবেশ করছে। ওবায়দুল কাদের বলেন, বেশিরভাগ মানুষের মাঝে ধৈর্য ও শৃঙ্খলার ঘাটতি দেখা যাচ্ছে।
কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করলেও অনেকেই এসবে কান দিচ্ছে না। এমন উদাসীনতা নিজের ও আশপাশের সবার জন্য বিপদ ডেকে আনছে এবং পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। মানুষকে সাহস না জুগিয়ে মির্জা ফখরুল সাহেবরা সরকারের বিরুদ্ধে বিশুদ্ধারের মর্চে ধরা সমালোচনার তীর ছুটছেন। করোনা মহামারীতে অনেকটা ভার্চুয়াল ঈদ উদযাপন করছেন বিএনপি নেতারা। বেশিরভাগ সময় কাটছে পরিবারের সদস্যদের সঙ্গে। বই পড়ার পাশাপাশি লেখালেখিতেও মন বসিয়েছেন কেউ কেউ। প্রায় সবাই প্রযুক্তি ব্যবহার করে কর্মী সমর্থকদের সাথে যোগাযোগ রাখছেন, ভাগাভাগি করছেন ঈদের আনন্দ। আহ্বান জানাচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে চলার। বিস্তারিত শরীফুল ইসলাম খানের প্রতিবেদনে। নিষ্প্রাণ ফিরোজায় এমন ঈদ কাটবে হয়তো কখনোই ভাবেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মহামারীর সময়টাতে পরিবারের ঘনিষ্ঠ কজনের সঙ্গেই সীমাবদ্ধ এবারের ঈদ উৎসব। যদিও ঈদের দিন সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারপারসন। তোমাদের সকলের জন্য খুব খারাপ লাগবে, আমরা তো আগের মতো আর ঈদ করতে পারবো না। আমরা বাসায় বসে বসে সবাই সবার সাথে যোগাযোগ করব, কথাবার্তা বলবো, দোয়া করব সবাই সবার জন্য। সংক্রমণ শুরুর দিকেই রাজধানী ছেড়ে নির্বাচনী এলাকা চট্টগ্রামে যান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভিডিও কলে যোগাযোগ রাখছেন নেতাকর্মী আর স্বজন সহকর্মীদের সাথে। সবাইকে ঈদের শুভেচ্ছা। যদিও বা এই ঈদটি আমাদের সেই আনন্দঘন উৎসব মুখর পরিবেশে ঈদ আমরা করতে পারছি না, কিন্তু এই কঠিন সময় যে ঈদটা আমরা পার করছি, আমাদের যে ভ্রাতৃত্ববোধ, আমাদের যে পরস্পরের প্রতি ভালোবাসা, সেটা কিন্তু আরো বেশি আমরা অনুধাবন করতে পারছি এই ঈদটাই। স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বেশি সময় কাটছে বই পড়ে। করোনাকালে বাড়তি সময় দিতে পারছেন পরিবারের সদস্যদের। এটা একটা ভার্চুয়াল ঈদ হবে আমাদের আর কি। ওদেরকে শুভেচ্ছা দিয়েছে, ওদেরকে বলেছে যে ঈদ বলে এত উচ্ছ্বাসিত হয়ে আবার একজনের সাথে একজন দলাদলি করে বা কোলাকুলি করে রোগটাকে বিস্তার করো না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তোমরা চলাফেরা করো। যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন, এই মহামারীতেও যতটা সম্ভব চেষ্টা করছেন নেতাকর্মীদের পাশে থাকার। ঈদটাকে উদযাপন না করে ঈদটাকে বরঞ্চ আল্লাহর কাছে বেশি বেশি মোনাজাত করে মানুষের মুক্তির জন্য যাতে আল্লাহ তার রহমত নাজিল করেন সেই কাজে ব্যয় করার চেষ্টা করছি। বিএনপি নেতাদের প্রত্যাশা, ঈদ হোক সবার আনন্দের উপলক্ষ। সুস্থ হয়ে দ্রুত রাজনীতিতে ফিরুক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সরকারি ত্রাণ সুষ্ঠুভাবে বিতরণের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর নগদ অর্থ ও ত্রাণ সহায়তা নিয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব। বলেন, করোনা রোগীদের চিকিৎসায় সরকার রংপুরে আরও 8টি ভেন্টিলেশন পাঠিয়েছে। প্রাণঘাতী এই রোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি ব্যক্তি সচেতনতা বাড়ানোর তাগিদ দেন মশিউর রহমান রাঙ্গা। অনুরোধ জানাবো সবাইকে যারা এই ত্রাণ বিতরণের সঙ্গে জড়িত আছেন তাদেরকে একটু সতর্ক দৃষ্টি রাখার জন্য, কারণ এখানে মানুষের জীবন মরণ সমস্যা। কাজে এটা সেভাবেই যেন অন্য সময় থেকে বন্যা বা এটা কয়েকদিনের মধ্যে চলে যায়, কিন্তু এইটা অনির্দিষ্টকালের মতো একটা অবস্থা বাংলাদেশে। ঈদের দ্বিতীয় দিনও তেমন একটা বাইরে বের হয়নি রাজধানীবাসী, তাই অন্যান্যবারের মতো আনন্দ আমেজ নেই শহরে। বিনোদন কেন্দ্রগুলো ফাঁকা। কাজ নিয়ে যারা বের হয়েছেন তারা বলছেন, মহামারী বিদায় নিলে উৎসবে আনন্দে আবার রঙিন হবে ঢাকা। ঈদের দ্বিতীয় দিন, ফাঁকা রাজধানী ঢাকা। আনন্দের কোনো আমেজ নেই নগরে। সবার আনন্দ যেন কেড়ে নিয়েছে করোনা নামের মহামারী। আমার ফ্যামিলির থেকে একজন গেছে, তো আমি জানি কীরকম লাগছে ঈদটা। এবারে ঈদ ভাষায় বোঝায় বলার মতো না ভাই। আল্লাহ সবাই ভালো রাখুক। আমাদের প্রয়োজন হচ্ছে বেঁচে থাকা আগে, আর বেঁচে থাকার জন্য আমাদের যা করা দরকার, আমাদের ঘরে থাকা দরকার। আমি একজন করোনা পজিটিভ রোগী ছিলাম, নেগেটিভ হয়েছি। গত বছর যে ঈদটা কাটাইছি আমরা ওই রকম নাই, গাড়ি ঘোড়া নাই, তারপরে দায়িত্ব পালন করতে হয়। যে কোনো উৎসবে লোকারণ্য থাকে হাতির ঝিল, সেখানেও নেই মানুষের তেমন আনাগোনা। আর যারা আসছেন তারাও বলছেন,
খুশিতে বের হননি, সন্তানের আবদার মেটাতে বের হওয়া। যতদূর সম্ভব সাবধানতা অবলম্বন করে তাদেরকে মানসিকভাবে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি। সবার থেকে দূরেই আছি, যেহেতু বাচ্চা নিয়ে বের হতে পারতেছি না বা আমার কাছে থাকতে পারতেছি না, দ্রুত। একই অবস্থা ধানমন্ডি রবীন্দ্র সরোবরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতেও যেন ভুতুরে পরিবেশ। মানুষ কম, সড়কে নেই খুব একটা যানবাহন। যাত্রী না থাকায় বিপাকে পড়েছে রিকশা ও সিএনজি অটোরিকশা চালকরা। আমরা খুব কষ্টের মধ্যে আছি, এই রোডও ফাঁকা, যাত্রী নাই ঢাকা শহরে। আব্দুল্লাহপুর উঠেছি ছাপড়া মসজিদ দেয়া 150 টাকা। 2 ঘন্টা ধরে ঘুরতে, একটা যাত্রী পেনে কোনো লোক নেই রাস্তাঘাটে। করোনা মুক্ত আগামী ঈদে আবার হবে আনন্দ উচ্ছ্বাস, এমন প্রত্যাশা রাজধানীবাসীর। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আমাদের যাপিত জীবন ছিল রেসের ঘোড়ার মতো, কিন্তু এই লকডাউন একটু হলেও রেসের লাগাম টেনেছে। সেই সুযোগে ঘরে বসে নিজের পুরনো শখের চর্চা কিংবা নতুন কিছু সৃষ্টির আনন্দে মেতেছেন অনেকে। সেই খবর জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। অনেকটা সময় সব লকডাউন, সবাইকে গ্রাস করছে কেমন একটা বিষণ্ণতা। তবে করোনা ভাইরাস লকডাউন করতে পারেনি এমন তালিকাও আছে নিজের মনের মাঝে। ফারিয়ানা জামানের মতো পেশায় ব্যাংকার হয়েও শখের গ্লাস পেইন্টিং চর্চার সুযোগটা কাজে লাগাচ্ছে নিশ্চয়ই অনেকে। হোক না তা ছোট পরিসরে, নাই বা আসলো টাকা করি। বিষণ্ণতাগ্রস্ত করোনা দিনে মন হচ্ছে প্রফুল্ল, আর নতুন কিছু সৃষ্টির আনন্দে বাড়ছে আত্মবিশ্বাস। অফিস শেষ করে আসলে সময়ই পাই না যে আমার নিজের ইচ্ছা বা নিজের ভালো লাগার কাজগুলো করার জন্য। তো এখন একটু সময় আছে, লকডাউনের সময় ঘরেই আছি, তো নিজেকে একটু সময় দেওয়া, নিজের মানসিক প্রশান্তির জন্য করা। করোনা আমাদের উপলব্ধি দিয়েছে পৃথিবী জুড়ে বড্ড প্রয়োজন সবুজের। সেই সবুজকে সৃষ্টিশীলতার ছোঁয়ায় রুমানা খান পুরো ঘরে ছড়িয়ে দিয়েছেন নানান ছন্দে। নিজের ভালো লাগার কাজটা ভালোবেসে শত ব্যস্ত গৃহিণীর কিছুটা সময় শুধুই নিজের। ছোটোবেলা থেকে আমার ক্রাফটের অনেক শখ ছিল, বিশেষ করে রিসাইকেল ক্রাফট। সে কারণে বাসার যে কোনো ফেলে দেওয়া জিনিস, প্লাস্টিক বোতল, ক্যান, নিউজ পেপার, সব কিছু দিয়ে চেষ্টা করেছি কিছু না কিছু বানানো। প্রিয় মানুষদের ছবি এঁকে সময় পার করা ঈশিতা সাহা করোনাকে বুড়ো আঙুল দেখিয়েছেন। ছবি এঁকেই ভুলে থাকছেন সংকটকালীন হতাশা দুঃখ। ঘর থেকে জানি কারোরই সময় কাটছে না। আমি যেমন আমার পছন্দের মানুষদের, কাছের মানুষদের ছবি এঁকে আমার সময় পার করছি। আপনারাও তেমন ঘরে বসে যার যার পছন্দের কাজগুলো করতে পারেন, সেগুলো চর্চা করতে পারেন, সময় খুব ভালো কেটে যাবে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে। নজরুলের এই বার্তায় সাড়া দিয়ে এদের মতো আপনারাও মাতুন সৃষ্টি সুখের উল্লাসে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। মহামারীতে বেকার হয়ে পড়া 50 লাখ পরিবারকে 2,500 টাকা দিচ্ছেন প্রধানমন্ত্রী। 2,500 টাকা করে দিচ্ছেন প্রধানমন্ত্রী। ঈদের সময় এই অর্থ পেয়ে খুশি হতদরিদ্র মানুষ। টাকা পৌঁছে দিতে সহায়তা করছে মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদ সহ কয়েকটি প্রতিষ্ঠান। প্রকৃত সুবিধাভোগী নিশ্চিত করতে কয়েক দফা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান নগদের ব্যবস্থাপনা পরিচালক। করোনা সংক্রমণ ঠেকাতে মার্চের শেষ সপ্তাহ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এতে বেকার হয়ে পড়ে দিনমজুর, নির্মাণ শ্রমিক, দোকান কর্মচারী, পরিবহন শ্রমিক, হকার সহ শ্রমিকদের একটি বড় অংশ। এমন 50 লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে 2,500 টাকা দেওয়ার উদ্যোগ নেয় সরকার। এরই মধ্যে বিতরণ শুরু হয়েছে এ অর্থ। প্রধানমন্ত্রীর দেয়া এ উপহার পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো। এইটারই আমার খুব একটা উপকার হয়েছে। সরকারে আমাকে নগদ 2,500 টাকা দিয়েছিল। প্রধানমন্ত্রী এইভাবে মোবাইলে টাকা দিবে কখনো কেউ স্বপ্নও দেখেনি। সবাই মিলে ঈদের খুশি যদি না হয়। মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সুবিধাভোগীর মোবাইলে পৌঁছে দেওয়া হচ্ছে অর্থ। টাকা বিতরণে সবচেয়ে বেশি অবদান রাখছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ। লোকসান দিয়ে হলেও এমন মহতি উদ্যোগের সাথে থাকতে পেরে খুশি প্রতিষ্ঠানটি। টোটাল যদি চিন্তা করি আমাদের প্রায় লস আছে 2.5 থেকে 3 কোটি টাকার মতো, বাট আমরা এটা নিয়ে আসলে একটুও বদার না। এত মহৎ একটা উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা আসলেই গর্বিত। অনুদানের টাকা প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছাতে কয়েক দফা যাচাই বাছাই করা হচ্ছে।
তাই এ অর্থের অপব্যবহারের কোনো সুযোগ নেই বলে জানান নগদের ব্যবস্থাপনা পরিচালক। 3টা ক্রাইটেরিয়া ভেরিফাই করছি, নামের সাথে আপনার এনআইডি মিলছে কিনা, আপনার এনআইডির সাথে আপনার ডেট অফ বার্থ মিলছে কিনা, এবং আপনার মোবাইল নাম্বারের সাথে আপনার এনআইডিটা মিলছে কিনা। তো সবগুলি ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলেই আসলে ভাতাটা যাচ্ছে। লিস্টটা হয়তো যখন ডাটাটা এসেছিল কিছু ভুল ছিল। 14 মে থেকে শুরু হয়েছে অনুদানের অর্থ বিতরণ। চলতি সপ্তাহের মধ্যে এর কার্যক্রম শেষ হবে বলে জানান তানভীর এ মিশুক। এই উদ্যোগের সাথে জড়িত হতে পেরে আমরা গর্বিত। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।